বাসর ঘরে বসে আছি। আমার সামনে বসে আছে আমার টুকটুকে বউটা। বউয়ের ঘুমটা উঠাবো এমন সময় আমার ওপর পানি পড়তেছে। সাত কি ফুটো হয়ে গেল নাকি? চোখ খুলে দেখি সামনে আমার ছোট ভাই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারাই বলেন তো কেমনটা লাগে? বউয়ের মুখটা দেখতেও দিল না। হই, তুই আমার উপরে পানি ঢালি কেন? 1 ঘন্টা ধরে ডাকতাছি উঠোস না। আমি তো গ্লাস দিয়ে পানি দিছি, ভাইয়া হলে বালতি দিয়া পানি ঢালতো। দেখ, ভালো লাগে না। ফাহিম আমার ছোট ভাইয়ের নাম। তাড়াতাড়ি নাস্তা করতে আয়। ধুর, যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম রিফাত, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। দুই ভাই আর আব্বা আম্মু, এই আমার পরিবার। নাস্তার টেবিলে বসলাম। আম্মু, কই তুমি? আমার দেরি হইতেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। চুপ করে বস। আর আজ তো কলেজ যেতে হবে না। কেন? পড়ি আসতেছে, তুই বাস স্ট্যান্ডে আনতে যাবি। কি? পড়ি কেন আসতেছে? আর আমি যাইতে পারবো না, আমার কাজ আছে। পড়ি তোর কলেজে চান্স পাইছে তাই। আর তোর কি কাজ? ওই তো ফাজলামি করা। আম্মু, আমি ইনোসেন্ট বয়। আমি জানি কত ইনোসেন্ট। 10টার বাসে আসবো, বুঝছোস? ধ্যাত। নাস্তা করে রুমে বসে ফেসবুকিং করতেছি, তখন সাগর কল দিল। কিরে, কলেজ কখন আসবি? দোস্ত, আজকে কলেজে যাবো না। কেন? চাচাতো বোন আসবো, ওরে আনতে যাবো। আচ্ছা, তাইলে আমিও যাবো না, কালকে কলেজে কথা হবে, বাই। আচ্ছা, 9:45 বেজে গেছে, যাই নিয়ে আসি। দেরি হলে আবার আম্মু বকা দিব। রিক্সা করে বাস স্ট্যান্ডে চলে আসলাম। পরিরে শেষ 5 বছর আগে দেখেছি, চিনতে পারলেই হইল। আমার কাছ থেকে ছবি দেখে আসবো না, কেন যে রাগ করে চলে আসলাম, এখন ঠেলা বোঝো। এসব ভাবতেছি, তখন পেছন থেকে কে জানি আমার নাম ধরে ডাকতেছে। পেছনে ঘুরে দেখি একটা মেয়ে। এটা মেয়ে নাকি জান্নাতের পরী। কোমর পর্যন্ত চুল, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, আর ঠোঁটে লিপস্টিক দেয় নাই, তাই পুরাই মায়াপরি লাগতেছে। আমি তো দেখেই ক্রাশ। রিফাত ভাই, আপনাকে কখন থেকে ডাকতেছি, আপনি হাঁ করে কি দেখতেছেন? পরি দেখতেছি। কি? না মানে, তুই তো অনেক বড় হয়ে গেছস। বড় তো হবই, 5 বছর আগে শেষ দেখেছিলেন। তাই তো। এখন বাসায় যাবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? দে, তোর ব্যাগ দে। নেন। শেষে চাচাতো বোনের উপর ক্রাশ খেলাম, মনে মনে বললাম। বাস স্ট্যান্ড থেকে বের হয়ে রিক্সায় উঠলাম। ওর পাশে বসতে কেমন জানি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, তাই আমি একটু চেপে বসলাম। পড়ে যাবেন তো, এদিকে আসেন। না, আমি ঠিক আছি। কথা বেশি বলেন, এদিকে আসেন। কি আর করার, ওর দিকে চেপে বসলাম। পরের চুলগুলো উড়ে আমার মুখে বাড়ি খাচ্ছে। ওর চুল থেকে একটা মাতাল করা ঘ্রাণ আসছে। মেয়েদের বলছি, এটা শ্যাম্পুর ঘ্রাণ। আমার চুলগুলো ভাইয়ার মুখে বাড়ি খাচ্ছে, বেঁধে ফেলি, না হলে আবার চুল কেটে দেবে যে ফাজিল। যা, পরে দেখি চুল বাঁধতেছে। চুল চুল বাঁধতে হবে না, এইভাবেই থাকো। না মানে আপনার মুখে পড়তেছে। আর বলতে না দিয়ে, আমি তোকে বলেছি যে আমার বিরক্ত লাগতেছে, এত বেশি বুঝতে হবে না। খাটাস, হনুমান, গাধা, ইঁদুর, বান্দর, খালি আমাকে বকাতে। আমার বকা হলে এখন চুপ কর। সামনে তো বকতে পারি না, এখন মনে মনেও পারবো না। ধ্যার, ভালোই লাগে না। পরে চুলের ঘ্রাণ নিতে নিতে কখন যে বাসায় চলে আসছে বুঝতেই পারিনি। ভাইয়া, ঘুমাই গেলা নাকি? নামবা না? আমি তোর মতো ঘুমখোর না। রিক্সা ভাড়া দিয়ে বাসার কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। পরি আম্মুকে দেখেই জড়িয়ে ধরল। ছোট আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভাই ভাবি কেমন আছে? আসতে কোনো কষ্ট হয়নি তো? ওফ, একসাথে এত প্রশ্ন, আগে কোনটার উত্তর দিব? আমারও তো সবাই ভুলেই গেছে। আমি যে কলেজ বাদ দিয়ে ওরে নিয়ে আসলাম, সেটা কিছুই না। ঠিক, তুই তো নিয়ে আসছিস। পরিমা, রিফাত তোর সাথে কিছু করে নাই তো? ধ্যাত, থাকবই না, নিজের রুমে চলে আসলাম। আর ওইদিকে ছোট আম্মু, বাকি সবাই কই? ছোট আব্বু, ইমন ভাইয়া, ফাহিম, ওরা কোথায়? তোর ছোট আব্বু আর ইমন ভাইয়া অফিসে গেছে, আর ফাহিম খেলতেছে। আমি আসবো জেনে অফিসে গেছে? মা আমার মন খারাপ করে না, জরুরি কাজ আছে তাই গেছে, চলে আসবে। তুই যা, এখন ফ্রেশ হয়ে আয়। ওকে ছোট আম্মু। বাকি সময় আমি ফেসবুকিং করে আর পরি আমুর সাথে গল্প করে কাটালো রাতে। ওকে। সকালবেলা সকালে শুয়ে আছি, ডাকতেছে। আমি টান দিয়ে আমার পাশে শুয়ে দিয়ে জড়িয়ে ধরলাম। ঘুমাইতে দে তো। একে
তো নরম লাগতেছে কেন? পুরো মাখনের মতো নরম। আমি চোখ খুলে দেখি আমি পরীকে জড়িয়ে ধরে আছি, আর ও চোখ বন্ধ করে বুকে মাথা দিয়ে শুয়ে আছে। পরি, উফ, চিল্লান কেন? কানটা ধইরা দিছে। তুই আমার ঘরে কি করস? আর আমার উপরে শুয়ে আসিস কেন? আজকে আমারে নিয়ে কলেজে যাবেন, তাই ভাবলাম ডাইকা যাই, নাইলে আবার আমার ঠেকা লাগছে নাকি আসার। আমি ভেবেছি তো ফাহিম, তাই তো জড়িয়ে ধরেছি। উফ, ছাড়েন তো, আমরা ছোট আমার কাছে যাব। খেয়ালই করে নাই যে পরিরে এতক্ষণ জোরে ধরে আসছিলাম। পরিরে ছেড়ে দিতেই ও ওনা ঠিক করে চলে যাচ্ছিল। পরি বলে ডাক দিলাম। ভাইয়া কিছু বলবেন? তো শরীরটা কিন্তু খুব নরম, পুরাই মাখন। চা লুচ্চা। আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর ওইদিকে পরি দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে, ইস, কেন যে ডাকতে গিয়েছিলাম, কত খারাপ বলে। পুরাই মাখন, বেটা লুচ্চা, বদমাইশ, তোর কপালে বউ নাই। হুঁ, এমন সময় আমও ডাক দিল, পরি নাস্তা খেতে আয়। আসছে ছোট আম্মু। ফ্রেশ হয়ে নাস্তা করে এসে দেখি পরি বসে আছে। আম্মু আব্বু আর ইমন ভাই কই? কি বলে জরুরি কাজ আছে, চলে গেছে। হয় মোটি, কম খা, পরে জামাই পাওয়া যাইব না। আমি অনেক চিকন, তাই আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার ঠেকা পড়ছে তোরে নিয়ে ভাবম। তোর জামের জন্য আফসোস হইতাছে। তোর মতো একটা মোটি বই পাইব। আহারে বেচারা। খামুই না, আপনি খান। বলেই পরি উঠে গেল। তুই মেয়েটারে শান্তিতে নাস্তাও করতে দিলি না। তোর আজকে নাস্তা নাই, যা। যা বাবা, আমি কি করলাম? ভালো লাগে না বলে রুমে চলে আসলাম। আর পরি কিন্তু মোটেও মোটি না, একেবারে মায়া পড়ি। পড়ি পড়ি, কই তুই? তাড়াতাড়ি কর, আমার দেরি হচ্ছে। এই তো আয়সা পড়ছি। আমি পরির উপর থেকে চোখ সরাতেই পারছি না। জিন্স, তার উপর বেবি পিঙ্ক কালারের টপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। দেয় না, এটা খুব ভালো লাগে। রিফাত ভাইয়া কি দেখতেছেন এইভাবে? কিছু না, চল কথা ঘোরানোর জন্য। আগে বলেন আমাকে কেমন লাগতেছে? পুরো পেতনি লাগতেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি পেতনি না, ছোট আম্মুরা বলতেছি। হে রে, আমি তো মজা করেছি, তোকে পুরাই মায়া পড়ে লাগতেছে। পরে চোখের দিকে তাকিয়ে বললাম। এখন চলেন। রিক্সায় করে পরীকে নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি সাগর আলামিন মিম ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। সাগর আলামিন আমার দুই বেস্ট, আর মিম আমার ছোট বোন প্লাস ভাবি, মানে আলামিনের জিএফ। যাই, আগে পরীকে ভর্তি করিয়ে দিয়ে নেই। পরীকে ভর্তি করিয়ে ক্লাসে নিয়ে বলে দিছি যাতে কোনো ছেলের সাথে কথা না বলে। কিরে, কালকে কলেজে আসিস নাই কেন? চাচাতো বোন আইছে, ওরে আনতে গিয়েছিলাম। ও, হুম। এখন ক্লাসে চল, জুয়েল স্যারের ক্লাস। তোরা তোরা যা, আমরা ক্লাস করব না। আচ্ছা, আমি আর সাগর সায়েন্সে, আর আলামিন আর মিম কমার্স। ক্লাসে এসে ফিক্সড লাস্ট বেঞ্চে বসলাম। একটু পর স্যার আসলো, আমার ফেভারিট জুয়েল স্যার। রিফাত, গতকাল আসোস নাই কেন? স্যার, চাচাতো বোনকে আনতে গিয়েছিলাম। ও, 5 মিনিট পর তারপর পড়া ধরবো। ওই সাগর, পড়া কি? প্যারাগ্রাফ পড়া দিছে, পড়। সময় শেষ রিফাত, আয় পড়া দে। আমি ফার্স্টে চুনা খেলাম, কোনো মতে 6-9 পড়া দিয়া বাঁচা গেছি। সাব্বির পড়া পড়ে নাই, ওর শাস্তি ক্লাসরুম ঝাড়ু দিতে হবে। সেই মজা নিছি। ক্লাস শেষ, আর ক্লাস করুম না। সাগর, পরে ক্লাস করবি? তুই করবি? না। তাইলে আমিও করুম না। পরীকে নিয়ে চলে আসলাম। পরীকে নিয়ে বাসা চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে ফেসবুকিং করতে শুরু করলাম, আর ওইদিকে পরি ফ্রেশ হয়ে আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে। ফাইম এসে লাঞ্চের জন্য ডেকে গেল। যাই, লাঞ্চটা করে আসি। আম্মু, তুমি জানো যে আমি ইলিশ মাছ খাই না, তাও কেন রান্না করেছো? ইলিশ মাছ পরির প্রিয়, তাই করছি। আর একদিন খেলে তোর কি হবে? আমি কাঁটা বাছতে পারি না, আর ইলিশ মাছের যে কাঁটা। একদিন একটু কষ্ট করে খেয়ে নে, আমার কাজ আছে, না হলে আমি বেঁচে দিতাম। পরি ফিক করে হেসে দিল। এত বড় ছেলে কাঁটা বাছতে পারে না। কারো হাসি এতটা সুন্দর হতে পারে, ওকে না দেখলে জানতেই পারতাম না। হুহ, আমিও পারি, তুই চুপ করে খা। বলে তো দিলাম, কিন্তু কাঁটা বাছতে গিয়ে আমার 12টা বেজে গেছে। এদিকে দিন, বেছে দিই, আপনার দ্বারা সম্ভব না। বলেই হেসে দিল। আমার কোনো দিকে খেয়ালই নেই। আমি মুগ্ধ হয়ে ওর হাসিটা দেখতেছি। কি এত ভাবেন, প্লেট দেন। পরি কাঁটা ভেজে দিচ্ছে, আর আমি খাচ্ছি। বিকেলে আড্ডা দিতে গেলাম। রাতে বাসায় এসে
ডিনার করে ফেসবুকে আমার প্রিয় লেখিকা নাসিবা মোন্তাহা পরীর একটা গল্প পড়তেছিলাম। তখন পরি হুমে এই নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। অপরিচিত, তাই আমি অ্যাকসেপ্ট করিনি। তখন আইডি থেকে মেসেজ আসলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমি সিন করে কোনো রিপ্লাই না দিয়ে গল্প পড়তে লাগলাম। কি হলো, সিন করে রিপ্লাই দেন না কেন? উফ, শান্তিতে গল্পটাও করতে দেব না। এক ঝাঁক বিরক্ত নিয়ে বললাম, আপনি কে? ছিলাম না, আপনার নাম কি? আমাকে চেনেন নাই? বলে কতগুলো কাদার ইমোজি দিল। আরে আপনার নাম নাম না বললে আমি কিভাবে চিনব? আইডিতে নাম দেওয়া আছে, পড়েন। উফ, নাম বললে বলেন, না হলে আর মেসেজ দেবেন না। ভাইয়া রাগ করেন কেন? আমি পড়ি। পুরি আবার কিডা? কি, আমায় চেনেন না? সকালেই ছোট আম্মুকে বলবো। কে রে তুই? আমি আরো ভাবলাম কে না কে। কি বলতেছেন? হে, গল্প পড়ে। তুই কি করস? ফ্রেন্ডদের সাথে কথা বলি। এত রাতে কি কথা বলতেছস? এমনি কলেজের প্রথম দিন কেমন কাটলো তা নিয়ে। আচ্ছা, তোর কোনো ছেলে বন্ধু নাই? না তো, কেন? না, এমনি। ঘুমা, অনেক রাত হয়েছে। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি বলে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। অনেকক্ষণ ছাদে থাকলাম। নিচে এসে আমি অবাক, আমি কি দেখতেছি। নিচে নামতেই আমি অবাক। পরি মাত্র ঘুম থেকে উঠে পানি খেতে আসে। পরি একটা 3/4 প্যান্ট আর টি শার্ট পরে আছে। মাত্র ঘুম থেকে ওঠার কারণে প্যান্ট হাঁটুর উপরে উঠে আছে আর টি শার্ট প্যান্টের উপরে উপরে উঠে আছে। ওর উন্মুক্ত পেট আর পা আমায় পাগল করে দিয়েছে। প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়েছে। উফ, বোতলে পানিও নেই, তাই নিচে আসছি পানি খেতে। পানি খেয়ে ঘুরে দেখি রিফাত ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি এত সকালে এখানে কি করো? পরে কোনো কথা আমার কানে আসে না। ওর উন্মুক্ত নাভিটা আমায় খুব টানছে। মন চাচ্ছে এখনই যে ওর নাভিতে ঠোঁট ডুবিয়ে দেয়। ভাইয়া, এতক্ষণ ধরে ডাকতেছে, তোমার মন কই? ওর ঘুম ঘুম কণ্ঠ যেন আমায় মাতাল করে দিচ্ছে। ভাইয়া, তুমি তোমার ধ্যানে থাকো, আমি গেলাম। বলেই পরি চলে যেতে নিল। পরি বলে ডাক দিলাম। ভাইয়া ডাকাই পিছনে ঘুরে বললাম, কিছু বলবা? এর ড্রেসে তোকে খুব হট লাগতেছে, আর তোর ওটা না খুব সুন্দর। ওর নাভের দিকে তাকিয়ে পরি আমার কথা শুনে নিজের দিকে তাকিয়ে দিল একটা চিল্লানি। তারপর কোনো মতে ড্রেস ঠিক করে। ভাইয়া, তুমি একটু লুচু। বলেই তোর এটা আমার মাথা নষ্ট করে দিল। আমিও মুচকে এসে রুমে চলে আসলাম। রেডি হয়ে নাস্তা করে পরীকে নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষে আলামিন আর মিম পার্কে গেছে ঘুরতে, প্লাস রোম্যান্স করতে। আমি আর সাগর পরীর জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর পরী আসলো, ওর সাথে আরও একটা মেয়ে আসলো। ভাইয়া, এখানে দাঁড়িয়ে কি করতেছো? কি আর করব, তোর জন্য অপেক্ষা করতেছি। ও ভাইয়া, এটা হলো আশরাফি, আমার বেস্ট ফ্রেন্ড। বাহ, নাইস নেম। থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। আর এটা হলো আমার বেস্ট সাগর। সাগর তো আশরাফি দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার মানের জোরটা আর রাখলো না। সাগরকে খোঁচা দিয়ে বললাম, মাথার টোস লোচ্চামি ছাড়। আমার কথায় সাগরের হুঁশ ফিরেছে। সাগর পরীকে বলল, কেমন আছো আপু? ভালো ভাইয়া, আপনি? ভালো। আচ্ছা দোস্ত, দেরি হইতাছে, আসি। সাগরকে বিদায় বলে চলে আসলাম। আশরাফির বাড়ি আমাদের পথেই পড়ে, তাই ওকে আমাদের সাথে নিয়ে আসলাম। মেয়েরা যে এত কথা কীভাবে বলে, সারাটা রাস্তা দুজনে ভক ভক করে মাথাটা খাইছে। অবশেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পরীর সাথে ঘটে যাওয়া সকালে কথা ভাবতেছি। এমন সময় সাগরের কল। হ্যালো। বল। দোস্ত, ক্রাশ খাইছি। এটা নতুন কি? তুই তো প্রতিদিনই 4-5টা ক্রাশ খাস। না রে দোস্ত, এবার সিরিয়াস। ওরে দেখাই ভালোবেসে ফেলছি। হাসা, ভালোবাসছো তো? হ্যাঁ দোস্ত, এখন ব্যবস্থা করে দে। হইয়া যাইব। মায়ের নাম কি? পরি। আর বলতে না দিয়ে আমি বললাম, মাদার টোস্ট, পরি তোর ভাবি লাগে। বিসি, আমার গোটা কথাটা আগে শোন। আমি পরির বন্ধু আশরাফিকে ভালোবাসি। আগে কবি না, শুধু শুধু টেনশন করলাম। এখন ব্যবস্থা করে দে। আচ্ছা, আমি পরীকে বলি, যদি সিঙ্গেল থাকে তাহলে হইয়া যাইব। আর যদি রিলেশন করে? ব্রেকআপ করে দিতে কতক্ষণ? চিন্তা করস কেন? আচ্ছা। রাখি, পরে কল দিব। পরীকে একবার জিজ্ঞেস করে নেই সিঙ্গেল কিনা। সাগরকে বইলা দিলাম পরীকে ডাক দেই। পরি, পরি।
কি হয়েছে সারের মতো চিল্লাইতেছো কেন? কি? আমি শিওর পিচ্ছি, তুই কিন্তু কথা বেশি বলস, মার দিমো কিন্তু একটা। সত্যি কথা বললেই দোষ। এখন কেন ডাকতেছেন সেটা বলেন। তোর ভকভকে সব ভুলে গেছি। তোর একটা ফ্রেন্ড আসলো না আমাদের সাথে, কি জানি নাম? আশরাফি। ও হ্যাঁ, ও কি সিঙ্গেল? আপনি যাই না কি করবেন? প্রেম করুম, এখন বল। না, ও সিঙ্গেল। সত্যি আপনি প্রেম করবেন? আরে না, সাগর ওকে ভালোবাসে। ও আমার ফ্রেন্ড। হ্যাঁ, এখন ওর নাম্বারটা দে। নাও, 01996991। ওকে, এখন যা। কাজ শেষ, এখন বের করে দিচ্ছ? ব্যাংক কেটে চলে গেল। সাগরকে ফোন দিয়ে নাম্বার দিয়ে দিলাম। সারাদিন এভাবেই কাটলো। পরের দিন পরীকে নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি সাগর বসে আছে। আলামিন আর মিম আজকে আসেনি। পরী ক্লাসে চলে গেল। আমি সাগরের ওখানে চলে গেলাম। কিরে, আশরাফির সাথে কথা হয়েছে? হ্যাঁ। প্রপোজ করছস? আজকে উত্তর দিবে বলছে। টেনশন করিস না, হয়ে যাব। তাই যেন হয়। ক্লাস করবি? না রে, ভালো লাগতেছে না। আচ্ছা চল, ঘুরে আসি, মুড ঠিক হয়ে যাবে। চল। সাগর সাথে অনেকক্ষণ ঘুরে পরীকে নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলে সাগর বলল আশরাফি অ্যাকসেপ্ট করেছে। আমি সিঙ্গেলই থেকে গেলাম। পড়ি উফ, চিল্লেন কেন? রাতে ছাদে আসবি, কথা আছে। এখন বলেন। না, ঠিক 11টা বাজে ছাদে আসবি। ওকে। উফ, এতক্ষণ ধরে ছাদে দাঁড়ায় আসছি, আমাকে আসতে বলে ভাইয়ার খবর নেই। আজকে ছাদের লাইট অফ, ভয় লাগতেছে। না, চলে যাই। যেই যেতে যাব ভাইয়ার আগমন। সরি, দেরি হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখন বলতেছে দেরি হয়েছে। যাবো, আমি চলে যাব। আরে, কাজ শেষ করতে দেরি হয়ে গেছে, রাগ করিস না। কিসের কাজ? ওই কলেজের আর কি। ও, আমাকে কেন রাখছো বলো তো এখন? আয়, এক সাইডে দাঁড়িয়ে বলি। ওকে। ছাদের রেলিং ধরে আমি আর পড়ি দাঁড়িয়ে আছি। আচ্ছা পড়ি, তুই কাউকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন করতেছেন? এমনি বল না। না, কাউকে ভালোবাসি না। কাকে পছন্দ করস? না। ও, তাহলে ঠিক আছে। আপনি এই ফালতু প্রশ্ন করতে এত রাতে ছাদে রাখছেন? আরে না, আসল কথা বলি নাই। বলেন তাহলে। ওই দেখ, আজকে চাঁদটা কত সুন্দর। ও চাঁদ দেখতেছে। এই ফাঁকে আমি আলামিনকে মেসেজ দিলাম। পরি চাঁদ দেখতেছে। তখন আকাশে একসাথে অনেকগুলো ফানুস ওড়ানো হলো। বাহ, একসাথে এতগুলো ফানুস! ভাইয়াকে দেখেই পিছনে ঘুরে আমি দেখে অবাক। ভাইয়া একটা চকলেট নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। কত যে সাগর নদী পেরিয়ে আসলাম আমি, তবু দিলাম যে পারি। তোমার মতো ওগো অপরূপ সুন্দরী কাউকে দেখিনি গো আগে। আর যদি জোনাকি হতাম, পড়ে যেতাম তোমার কাছে, মিটমিট করে চলতাম, তোমার চারপাশে আলো করে রাখতাম, নীরবে বসতাম তোমার কাছে আর বলতাম আমি তোমায় ভালোবাসি, লাভ ইউ পড়ি। পড়ি হা করে আমার দিকে তাকিয়ে আছে। আর কতক্ষণ বসে থাকবো? চকলেট নিয়ে তাড়াতাড়ি উত্তর দে। ভাইয়া, আপনি আমার সাথে মজা করতেছেন তাই না? তোর কাছে কি লাগে আমি রাত 12টা বাজে মজা করার জন্য ডেকেছি? তাই তো লাগতেছে। পড়ি, তুই পিচ্ছি থেকে গেলি। আমি মোটেও পিচ্ছি না। আচ্ছা, তুই পিচ্ছি না, এখন চকলেটটা নিয়ে আমায় উদ্ধার কর, পা ব্যথা করতেছে। আচ্ছা দাও। আমার কাছ থেকে চকলেট নিয়ে ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে। চকলেট নিলি, এখন উত্তর দে। আমি তোমায়, ইমন ভাইয়া, ফাহিম সবাইকে ভালোবাসি। উফ, আমি এই ভালোবাসার কথা বলি নাই। তাহলে কোন ভালোবাসার কথা বলতেছো ভাইয়া? তুই সত্যিই বুঝতে পারছিস না কোন ভালোবাসার কথা বলতেছি? কই না তো। মুচকি মুচকি হাসতেছে। এতক্ষণে বুঝতে পারলাম আমার সাথে মজা নিচ্ছে, এখন মজা বের করতেছি। তুই বুঝতেছিস না? না, এটা অনেক বড় সমস্যা। বিয়ের পর স্বামী স্ত্রী যেভাবে ভালোবাসে আমি তার কথা বলতেছি, কিন্তু মুখে বললে তুই বুঝবি না। প্র্যাকটিক্যালি বোঝাই যে কিভাবে ভালোবাসে বলে ওর দিকে এগিয়ে যাচ্ছি। এই রে, মজার জন্য নিজেই ফেসে গেলাম। ভাইয়া আমার একেবারেই কাছে চলে আসছে। আমি রেলিং এসে দাঁড়িয়ে আছি, পিছনে যাবো সেই জায়গাটাও নাই। আমি পরীর কাছে যেয়ে দাঁড়ালাম। দুজনের মাঝে 1 ইঞ্চি ফাঁক আছে। ওর নিঃশ্বাস আমার মুখে বাড়ি খাচ্ছে। আমি এক ঘোরের ভিতরে চলে আসলাম। ভাইয়া আমার একেবারে কাছে এসে দাঁড়িয়ে আছে। ভাইয়ার নিঃশ্বাস আমার মুখে এসে বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে বুকের ভিতরে কেউ ঢোল বাজাচ্ছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ভাইয়াকে জড়িয়ে ধরে বলে দিলাম, আমিও আপনাকে খুব ভালোবাসি। আমি মুচকেছে পরীকে ছেড়ে দিয়ে বললাম, অনেক রাত হয়ে গেছে,
ঘরে যেয়ে ঘুমা। এখনই আর একটু থাকি না। জড়িয়ে ধরে বলল, না অনেক রাত হয়ে গেছে, সকালে কলেজ আছে। ওর কপালে একটা কিস দিয়ে ঘরে পাঠিয়ে দিলাম। আমিও ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে শুয়েছিলাম, তখন নিজের ওপর ভারী কিছু অনুভব করলাম, যার জন্য ঘুম ভেঙে গেছে। হে কি, আমি নড়তে পারতেছি না কেন? চোখ খুলে দেখি পরি আমার ওপর গোটেশুটি মেরে শুয়ে আছে। আমি অবাক, ও আমার রুমে আসলো কিভাবে? পরি ঘুমিয়ে পড়েছে। কেউ ঘুমিয়ে পড়লে এত মায়াবী মনে হয়, পরীকে না দেখলে জানতেই পারতাম না। ঘুমের মধ্যে ওর ঠোঁটগুলো খুব কাঁপতেছে, আমাকে খুব টানতেছে ওর ঠোঁটগুলো। আমি কিছু না ভেবে আমার ঠোঁটগুলো ওর ঠোঁটে ডুবিয়ে দিলাম, ওর ঠোঁটে স্বাদ নিতে লাগলাম। ঘুমিয়েছিলাম, হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলে আমি অবাকের শেষ সীমানায়। রিফাত ভাইয়া আমায় কিস করতেছে। আমি ছাড়ানোর জন্য তাকে ধাক্কা দিচ্ছি, কিন্তু একটুও সরাতে পারলাম না। 7 মিনিট পর পরীকে ছেড়ে দিলাম। উফ, শান্তিতে কিসটাও করতে দিলি না। আমি আরেকটু হলে শ্বাস আটকে মারা যেতাম, আর আপনি কিস নিয়ে আছেন। আগে বল, তুই আমার ঘরে কি করছিস আর এখানে ঘুমিয়েছিলি কেন? আরে গাদি, আজকে কলেজ বন্ধ, কালকে না বললাম? ভুলে গেছিলাম। বলে উঠে যেতে লাগলো। আমি এতক্ষণে পরীর ড্রেসের দিকে খেয়াল করলাম। পরী একটা টি শার্ট আর প্লাজো পরে আছে। পরীকে টান দিয়ে আবার নিচে শুয়ে দিলাম। ভাইয়া কি করছো? ছাড়ো, আমি উঠবো। চুপচাপ শুয়ে থাক, আমি ঘুমাবো। ঘুমাও, আমাকে যাইতে দাও। জি না, বেড শক্ত, আমি তোর ওপরে ঘুমাবো, তোর শরীর খুব নরম। আপনার মুখে কিছুই আটকায় না, ছাড়েন। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে গেল পাগনি মেয়ে। আমিও কিছুক্ষণ শুয়ে থেকে উঠে গেলাম। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। গিয়ে দেখি পরি নাস্তা করতেছে। পরীকে দেখে মাথায় বুদ্ধি এসে পড়ল। আমি পরীর সামনে চেয়ারে বসলাম। আম্মু নাস্তা দাও। আম্মু নাস্তা দিয়ে গেল। আমি টেবিলের নিচ দিয়ে আমার পা দিয়ে পরীর পায়ে স্লাইড করতে লাগলাম। নাস্তা করতেছি, এমন সময় পায়ে কুতুকুতু লাগতেছে। সামনের দিকে তাকিয়ে দেখি ভাইয়া মুচকি মুচকি হাসতেছে। আমার বোঝার বাকি থাকলো না, এটা কার কাজ। দিলাম পায়ে জোরে একটা লাথি। আহ, জোরে চিৎকার দিয়ে। কি হয়েছে? পায়ে পিঁপড়া কামড় দিচ্ছে। পিঁপড়া কামড় দিলে কেউ এত জোরে চিৎকার করে? হাতির মতো সাইজের পিঁপড়া কামড় দিচ্ছে। তুই যে কি বলতাছস কিছুই মাথায় ঢুকে না। চুপ করে নাস্তা কর। নাস্তা করে ঘরে এসে ফেসবুকিং করতেছি, এমন সময় পরে ঘরে ঢুকলো। ঢুকেই দরজা বন্ধ করে দিল। আমাকে কিছু বলার সময় না দিয়ে আমার গলা চেপে ধরলো। আই কুত্তা, বেগুনের পোকা, আমাকে কোন দিক দিয়ে তোর হাতির মতো লাগে? আগে গলা ছাড়। গলা ছেড়ে দি, এখন বল। আরেকটু হলে শ্বাস আটকে মরতাম। তুই যে জোরে লাথি দিছস, হাতি বলবো না তো কি মশা বলবো? আগে তুই আমার পায়ে সুড়সুড়ি দিছস কেন? এখন হাতি বলার শাস্তি পেতে হবে। কি শাস্তি? আর আমাকে তুই বলস কেন? আগে না আপনি করে বলতি, ওইটাই ভালো। আইসে, এখন থেকে তুই করেই বলবো। আর শাস্তিটা হলো আমাকে এখন তুই লিপ কিস করবি। কি মাথা খারাপ নাকি? কেউ দেখে ফেলবে, আমি পারবো না। তুই পারবি না তো? ঠিক আছে। আমাকে কিছু বলতে না দিয়ে 4 ঠোঁট এক করে দিল। আমার চুল খামচে ধরে আছে। পাক্কা 8 মিনিট পর ছেড়েছে। আমার তো জীবন যা যায় অবস্থা। কিসটা কেমন লাগলো? হুস, ঢং দেখে আর বাঁচি না। একেবারে ফালতু ছিল কিসটা। ছি, তোর লিপস্টিক আমার পেটে চলে গেছে। কি খারাপ টেস্ট তোর লিপস্টিকের। পরে কিছু না বলে হঠাৎ আমার মাথায় চুল খামচে ধরে আবার 4 ঠোঁট এক করে দিল। এবার আমিও রেসপন্স করলাম। দুজনের ঠোঁটে স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়লাম। শ্বাস আটকে আসতেছে, কিন্তু ঠোঁট ছাড়া কোনো বিন্দুমাত্র ইচ্ছেই নেই। পাক্কা 10 মিনিট পর পরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পরি বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। উফ, আর একটু থাকলে শ্বাস আটকে মারাই যেতাম। আমি ওর কপালে একটা চুমু দিয়ে পড়লাম। একদম উল্টাপাল্টা কথা বলবি না বলে ঠাস করে আমার কোলে শুয়ে পড়লো। কি হলো, তোর ঘরে গিয়ে ঘুমা। জি না, তোর শাস্তি এখনো শেষ হয়নি। আমি তোর কোলে মাথা রেখে শুয়ে থাকবো, আর তুই আমার মাথায় হাত বুলিয়ে দিবি। কি আর করার, আমি পরির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। পরির শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ আসতেছে, যা আমায় পাগল করে দিচ্ছে। মন চাইছে এখনই পরীকে আপন করে নেই। না না রিফাত,
কন্ট্রোল। আমাদের এখনো বিয়ে হয়নি, মনে মনে বললাম। এভাবে পরীর সাথে আমার দিন ভালোই কাটতে লাগলো। প্রতিদিন একসাথে কলেজে যেতাম, হাসতাম। বিকেলে প্রতিদিন পরীকে নিয়ে ঘুরতে যেতে হতো। কিন্তু হঠাৎ একদিন আমাদের জীবনের মোড়টা ঘুরে গেল। পরীকে নিয়ে কলেজে চলে আসলাম, পরী ওর ক্লাসে আর আমি আমার ক্লাসে চলে গেলাম। আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই আলামিন আর সাগর পার্কে গেছে রোম্যান্স করতে, আর আমি পরীর জন্য অপেক্ষা করতেছি। এমন সময় পেছন থেকে কে যেন আমাকে জড়িয়ে ধরেছে। আমি পেছনে ঘুরে দেখি অনামিকা আমাকে জড়িয়ে ধরে আছে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারতাম না। অনামিকার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে, আরে ধন্যবাদের কি আছে, তুমি পারতেছিলে না, সিনিয়র হিসেবে সাহায্য করা আমার কর্তব্য। হঠাৎ দেখি পরী আমার দিকে তাকিয়ে আছে, পরীর চোখে পারি। ওর আবার কি হলো? আচ্ছা অনামিকা, আমি আসি, বাই। বাই ভাইয়া। আমি পরীর কাছে যাব, ঠিক তখনই পরী দৌড়ে চলে গেল। আমিও পরীর পেছনে পেছনে দৌড়ে পরীর হাতটা ধরলাম। পরী, কি হয়েছে তোমার? চোখে পানি কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমি আর পরী এখন একে অপরে তুমি করে বলি। ভাইয়া, আপনি আমার হাত ছাড়েন, আমি বাসায় যাব। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। কি হয়েছে আমাকে বলো, তুমি এভাবে কথা বলতেছো কেন? পরীর হাত ধরে বললাম। আপনি আমার চাচাতো ভাই, তাই ভাইয়ের মতোই থাকবেন, নিজের লিমিট ক্রস করবেন না। পরী, আমি কোনো ভুল করলে আমাকে বলো, আমি শুধরে নেব। তুমি এভাবে কথা বলো না, প্লিজ প্লিজ প্লিজ। পরীকে জড়িয়ে ধরে বললাম। পরী আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে আমার গায়ে একটা থাপ্পড় দিল। আপনি কোন অধিকারে আমাকে জড়িয়ে ধরলেন? আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার। চিৎকার করে কথাটা বলল। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কোনোদিন কল্পনা করে নাই পরী আমার সাথে এরকম করতে পারে। পরী, তোর লাইফের সব থেকে বড় ভুল করলি আজ। কিসের কথা বললি তুই? অধিকার? আজ তোকে আমার অধিকার দেখাবো। এতক্ষণে খেয়াল করলাম আমরা কলেজে দাঁড়িয়ে আছি, আমার খেয়ালই নাই ভাইকে সবার সামনে থাপ্পড় মেরেছি। ভাইয়ের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে। ভাইয়াকে সরি বলতে হবে। তখন ভাইয়া কাকে যেন কল দিল। ভাইয়ের কথা শুনতে পারতেছি, কিন্তু অপর পাশেটা শুনতে পারলাম না। হ্যালো, কই তোরা? ও পার্কে, তাহলে তো কাছে, একটা কাজ করতে হবে। বলে কিছুটা আগে চলে গেল, আর শুনতে পেলাম না। ভাইয়া আমার কাছে এসে বলল, চল। কোথায় যাব? উফ পড়ি, তুমি অনেক প্রশ্ন করো, গেলেই দেখতে পারবা। জান চলো, একটা চোখ মেরে বললাম। কি হলো? ভাইয়াকে সবার সামনে থাপ্পড় মারছি, যেখানে ভাইয়া আমাকে কিছুই না বলে। এ তো শান্ত কেন সে? ডালমি কুছ কালা হ্যায়। কি এত ভাবো জান, চলো। পরি হাত ধরে রিক্সা উঠালাম। মামা চলেন। আমি একটা কল দিলাম। হ্যালো, সব কাজ কমপ্লিট? আমি রাস্তায়, বাই। আমি পরি কাঁধে মাথা রাখলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম। ভাড়া দিয়ে আমি আর পরি নেমে গেলাম। পরি চলো। সামনে তাকিয়ে দেখি আমরা কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আমার মাথা কাজ করতেছে না। ভাইয়া আমাকে এখানে কেন নিয়ে আসলো? পরি, এখানে কি দাঁড়িয়ে থাকবি নাকি? চল বলে পরির হাত ধরে ভেতরে নিয়ে আসলাম। ভেতরে যেয়ে দেখি আলামিন, সাগর, মিম, আশরাফি দাঁড়িয়ে আছে। আশরাফি পরীকে দেখা মাত্র জড়িয়ে ধরল। আজ আমার বেষ্টুর বিয়ে, আমি কত যে হ্যাপি তোকে বলে বোঝাতে পারবো না। আশরাফের কথা শুনে চমকে উঠলাম। তোর বেস্টুর বিয়ে মানে? কার বিয়ে? আমার বেষ্টুকে? আমি? তাহলে তোরই বিয়ে গাধি। কি? আমার বিয়ে মানে? কার সাথে আমার বিয়ে? অবশ্যই আমার সাথে বিয়ে। পরির হাত ধরে চেয়ারে বসালাম। পরি সাইন করো। আমি এই বিয়ে করবো না। খুল যা, মজা করে না, সাইন করো। আপনি শুনতে পান না? আমি বিয়ে করবো না। দিলাম একটা থাপ্পড়। তাড়াতাড়ি সাইন কর। সাথে সাথে সাইন করে দিল। বাহ, এক থাপ্পড়ে কাজ হয়ে গেছে। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। অবশেষে আমার আর পরির বিয়ে সম্পূর্ণ হলো। আমার হয়ে সাক্ষী দিয়েছে সাগর আর আলামিন। পরির হয়ে সাক্ষী দিয়েছে মিমার আশরাফি। আমাদের বিয়ের সব কাজ করে আলামিন। ওকে দোস্ত, চল আমরা যাই তাহলে। যাবি মানে? বিয়ের ট্রিট দেয় গায়ে? পরে দিমো, এখন কাজ আছে। আর তোরে যে কাজটা দিছিলাম ওইটা হয়েছে? হ্যাঁ, কাজ কমপ্লিট।
থ্যাঙ্কস দোস্ত, তোদের জন্য বিয়েটা করতে পারলাম। থ্যাঙ্কসের কি আছে, ট্রিট দিলেই হবে। ওকে দোস্ত, বাই। ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সাগরকে বলছিলাম হোটেলে একটা রুম বুক করতে। এখন আমি আর পরি ওই হোটেল রুমে চলে আসলাম। কেন আমায় এত বড় শাস্তি দিলেন? আমি কিছু না বলে পরীকে বিছানায় বসিয়ে ওর কামিজটা উঠিয়ে পেটে মুখ গুঁজে দিলাম। পরি, তোর পেটটা কত নরম, আমার মন চাইছে তোর পেটের ভিতর ঢুকে যাই। উফ, সরেন তো। আমি মরি আমার জ্বালায় আর উনি আইসে পেটের ভিতরে ঢুকবো, যত সব ঢং। পরি পেটে জোরে একটা কামড় দিলাম। কামড় কেন দিলেন? স্বামীকে কেউ আপনি করে বলে? তুমি করে বলো, না হলে আরো কামড় খাবা। রাক্ষস একটা। আমি কত করে জোরে কামড় দিল? আরে আমার বাবুটা খুব ব্যথা করতেছে, দাও আদর করে দিচ্ছি বলেই কামড়ের জায়গায় কিস করতে লাগলাম। পরি, কলেজে সিনকেট করার কারণটা কি? পরি চুপ করে আছে। পরি, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি। পরির পেটে মুখ গুজেই কথাটা বললাম। পরি এবার কেঁদে উঠল। পরির পেট থেকে মুখ সরিয়ে নিলাম। পরিকে আমার কোলে বসিয়ে আলতো করে চোখের পানি মুছে দিয়ে মাথায় কয়েকটি কিস করলাম। পরি, খান্না বন্ধ করো। কি হয়েছে আমাকে বলো। কলেজে ওই শাকচুনিটা তোমাকে জড়িয়ে ধরেছিল কেন? ফুপিয়ে ফুপিয়ে কাছে আর বলতেছে, শাকচুন্নি মানে কার কথা বলতেছো? এখন তো চিনবেন না। আমি যখন ছুটি হয়ে বেরোই তখন দেখি ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরে আছে। ওহো, ওটা অনামিকা ছিল। আরে ও অ্যাসাইনমেন্ট পারতেছিল না, তাই আমি সাহায্য করেছি। এখন থ্যাঙ্কস বলার জন্য জোরে ধরেছিল। থ্যাঙ্কস বলার জন্য জড়িয়ে ধরতে হবে? ঠং। এই ছোট একটা জিনিসের জন্য তুমি এত কিছু করলা? এটা মোটেও ছোট ঘটনা না। তোমায় শুধুমাত্র আমি জড়িয়ে ধরবো, অন্য কেউ টাচও করতে পারবে না। বলেই আমার সারা মুখে কিস করতে লাগলো। আমি কিছু বলতে যাব, তখনই আমার ঠোঁট দুটো ওর দখলে নিয়ে নেয়। পরি পাগলের মতো আমার ঠোঁট চষে আসে। প্রায় 10 মিনিট পর একটা কামড় দিয়ে ঠোঁট ছেড়ে দিল। উফ, এত জোরে কামড় দেয় রাক্ষসী একটা। আমার পেটে কামড় দেওয়ার আগে মনে ছিল না? তাই বলে এত জোরে, দেখো রক্ত বের হচ্ছে। পরি এখন খেয়াল করলো যে আমার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। সরি, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। কান্না করতেছে। আরে দেখো, পাগলিটা কান্না করতেছে। আমি তো মজা করে বললাম, আমি একটু ব্যথা পাইনি বলে পরীকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আরে শুয়ে পড়লা কেন? বাসায় যাবো না? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ছোট আম্মু চিন্তা করবে। আমি আম্মুকে ফোন করে বলে দিয়েছি, তোমায় চিন্তা করতে হবে না, চুপচাপ শুয়ে থাকো। পরি আমার বুকের ওপর শুয়ে আছে। হঠাৎ আমার শার্টের বোতাম খুলতে শুরু করলো। পরি, কি হয়েছে, জ্বালাচ্ছ কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী, তাই আমি তোমার উন্মুক্ত বুকে ঘুমাবো, তোমার শার্টের উপরে না। বলেই আমার শার্টটা খুলে নিচে ফেলে দিল। আমিও মজা করে বললাম, আমার বুক তো উন্মুক্ত করলাম, এখন তোমারটা করো। তোমার শার্ট খোলার সময় আমি অনুমতি নিছি? নিয়ে আইসো অনুমতি নিতে। তোমার দরকার হলে তুমি করে নাও, আমি কি না করছি? এই মেয়ে সত্যি পাগল হয়ে গেছে। আমি আর কিছু না বলে পরীকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। পরি, আমরা যে বিয়ে করেছি এই কথাটা আব্বু আমাকে এখন জানেও না, সময় হলে আমি জানাবো। ওকে। এখন ওঠো, বাড়ি যেতে হবে। তোমায় জোরে জড়িয়ে ধরে আর একটু থাকি না? না, আম্মু বকা দেবে। ওকে, চলো তাইলে। পরীকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে 7টা বেজে গেছে। আমি আর পরি যে যার রুমে চলে গেলাম। রাতে ডিনার করে শুয়ে আছি। এরকম অবস্থায় এরকম সময় পরির ফোন আসলো। হ্যালো। বলেন ম্যাডাম। কি করতেছো? এই তো গল্প পড়তেছিলাম। তুমি কি করো? তোমায় মিস করতেছি। আজ আমাদের বাসর রাত, আর দুইজন দুই রুমে ফোনে কথা বলতেছি। তা ঠিক। এখন আমার রুমে আসো না? কেন? আগে আসো। ওকে, আসি। পরে রুমের দরজা খোলা ছিল, তাই ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আমি অবাক। পরি ঘরে ঢুকে দেখি পরি একটা নীল শাড়ি পরে আছে। প্রথমবার পরীকে শাড়িতে দেখতেছি, অসম্ভব সুন্দর লাগতেছে। আমি ঘরে ঢুকতে পরি এসে আমাকে সালাম করলো। আমিও বললাম, বেঁচে থাকো মা, স্বামী বেশি বেশি সেবা করো। কি? আমি মা নাকি তোর? বলে আমাকে মার দিতে শুরু করলো। মার দিতে গিয়ে পরি কুচিটা খুলে গেল। যা, তোর মারতে গিয়ে আমার কুচিটাই খুলে গেল, এখন কি করব? কি করবো মানে? কুচি আবার ঠিক করো, তাহলেই তো হয়ে যায়। আমি কুচি দিতে পারি না, আজ প্রথমবার শাড়ি পরেছি, তাও ইউটিউব দেখে।
বলেই কান্না করতে লাগলো। কান্না করতেছো কেন? শাড়ি পাল্টে অন্য কিছু পরো। না, আমি শাড়ি পরবো। ভাসুরাতে সবাই শাড়ি পরে, আমিও শাড়ি পরবো। উফ, কাছে আসো, আমি কুচিটা ঠিক করে দিচ্ছি। তুমি কুচি দিতে পারো? জি পারি, এখন কাছে আসো। পরীর কুচি ঠিক করে দিতে লাগলাম। যতবার আমার হাত পরীর পেটে লাগে পরী ততবারই কেঁপে ওঠে। এ মেয়েটা আমায় পাগল করে দিবে। খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে কুচিটা ঠিক করে দিলাম। পরী, এখন কুচিটা শাড়ির ভেতরে গুজে নাও। তুমি কুচি ঠিক করে দিলা, তুমি গুজে দাও। পরীর কুচি গজে যাওয়ার সময় আমার হাত পরীর পেটের অনেকটা গভীর পর্যন্ত চলে যায়। পরী তার ওপরে ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে আছে। পরীর চোখে মুখে কামনতার সাপ স্পষ্ট। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কুচি গুজে পরীকে কিস করতে লাগলাম। পরীও রেসপন্স করছে। কিস করতে করতে পরীকে বিছানায় শুয়ে দিয়ে পাগলের মতো হঠাৎ করে মাঝে আসলো পরী এখনও এসবের জন্য ছোট, তাই পরীকে ছেড়ে দিয়ে উঠে বসলাম। পরী উঠে শাড়ির আঁচল ঠিক করে বলল, কি হলো, উঠে গেলা কেন? পরী, তুমি এখনও ছোট, তাই আমাদের আর কিছু করা এখন ঠিক হবে না। আমি মোটেও ছোট না, আমার বয়স 18 হয়েছে, আমি এখন অ্যাডাল্ট। আমার এখন তোমাকে চাই মানে চাই। আমি তো সারা জীবনই তোমার, অনেক সময় পাবা, এখন চুপচাপ শুয়ে পড়ো। বলেই আমিও শুয়ে পড়লাম। পরী ওর শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল। আমার উপরে শুয়ে আমায় কিস করতে লাগলো। আমার টি শার্ট ছুঁড়ে ফেলে দিয়ে সারা বুকে কিস করতে লাগলো। পরী, এসব কি হচ্ছে? আমি তোমায় বললাম না চুপচাপ শুয়ে পড়ো? আমার জামাই তো আর আমাকে আদর করবে না, তাহলে আমি আদর করি। বলে আমার মাথা ওর বুকে জড়িয়ে ধরলো। ওর বুকের নরম স্পর্শে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়েছে। পরীর বুক থেকে মুখ সরিয়ে বললাম, আরেকবার এরকম কিছু করলে আমি রুম থেকে চলে যাব। ঠিক আছে। বলেই আমার পাশে শুয়ে পড়লো। আমি পরীকে আমার দিকে ঘুরিয়ে মাথায় কয়েকটা কিস করে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। এখন তো আদর করলা না, সকালে কিভাবে আদর না করে থাকো তাই দেখবো। পরী মনে মনে বলে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে পড়ে নাই। আমি উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখি অবাক, আমার সারা বুকে মুখে লিপস্টিকের দাগ। আমি ঘুমিয়ে যাওয়ার পর এই সুযোগে পড়ি এভাবে নিল। ঘড়ির দিকে তাকিয়ে আমি সেই একটি ধাক্কা খেলাম। 10টা বাজে। আল্লাহ, কেউ যদি দেখে ফেলে আমি এই অবস্থায় পড়ি করে, আমার তো 12টা বাজিয়ে দেবে। ভাগ রিফাত ভাগ, যে বাইরে যাব অমনি পড়ি এসে আমাকে জোরে ধরলো। আমায় পাগল করে দেওয়ার জন্য তুমি এভাবে খালি গায়ে থাকো। বলেই বুকে কয়েকটা কিস করলো। মেয়ে কি সত্যি পাগল হয়ে গেল নাকি? শেষে পাগল নিয়ে সংসার করতে হবে। পড়ি, কি করতেছো? কেউ এসে পড়বে তো। ছাড়ো, আমায় রুমে যেতে দাও। কেউ আসবে না। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মানে আম্মু আব্বু কই সবাই? ভুলে গেছো? আজকে না সবার জন্মদিন, সবাই ওদের বাড়ি গেছে। আমি বলেছি তোমায় ঘুমাচ্ছ, তাই ঢাকার দরকার নেই। বিকেলে তুমি আর আমি যাব। ওকে, এখন ছাড়, আমি ফ্রেশ হতে চাই। ছাড়তে ইচ্ছে করতেছে না। ক্ষুধা লেগেছে, আমি ফ্রেশ হয়ে নেই, তারপর মন মতো ঝরিয়ে ধরে থেকো। ওকে ওকে বলে আমাকে ছেড়ে দিল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি পরি নাস্তা নিয়ে হাজির। তাড়াতাড়ি দাও, খুব ক্ষুধা লেগেছে। পরি খাবার দিয়ে আমার কোলে বসে পড়লো। কি হলো, কোলে বসে পড়লে কেন? আমি এখন খাবো তো। আমিও খাবো। খাবা ভালো কথা, পাশে বসো, আমি এখানে বসবো। আমাকে আর কিছু বলতে না দিয়ে মুখে খাবার ঢুকিয়ে দিল। চুপচাপ খান। খাবার পর পরে সব কিছু গুছিয়ে নিচে নিয়ে গেল। আমি শুয়ে শুয়ে গেম খেতে লাগলাম। কিছুক্ষণ পর পরে এসে গোসল করতে গেল। প্রায় 45 মিনিট পর পরি গোসল শেষ করে বের হলো। পরি একটা বাটাল পরে আছে। পরে চুল দিয়ে পানি পড়তেছে, ভালো করে চুল মুছতেছে। আমাকে কেমন লাগতেছে? আমি হাঁ করে পরের দিকে তাকিয়ে আছি। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি হলো, কিছু বলো। মুখ দিয়ে একটা কথাই বের হলো, হট। যা ফাজিল। আচ্ছা, আমাকে টাওয়ালে বেশি ভালো লাগে নাকি টাওয়াল ছাড়া? বলেই টাওয়ালটা খুলে ফেললো। পরি শরীরে এখন একটা সুতাও নাই, আবার মাথা কাজ করতেছে না। কি করব? পরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে লাগলো। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম।
পরি পিঠের পানিগুলো চষতে লাগলাম। পরি বারবার কেঁপে উঠছে। পরীকে আমার দিকে ঘুরিয়ে করে তুলে নিলাম। পরিও আমার গলা জড়িয়ে ধরে বুকে কিস করতে লাগলো। পরির মধ্যে আমি পুরো মেতে গেলাম। দুজনের আত্মা সব এক হয়ে যায়। আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। পরি এখন উঠে গোসল করে নাও, আমাদের যেতে হবে বলে আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষে এসে দেখি পরি এখনও শুয়ে আছে। পরি তাড়াতাড়ি গোসল করে নাও, আমাদের যেতে হবে। আমি উঠতে পারতেছি না, শরীরে খুব ব্যথা করতেছে। উফ, তোমায় নিয়ে আর পারা যায় না। পরীকে কোলে করে গোসল করাতে নিয়ে গেলাম। তুমি গোসল করো, আমি বাইরে আছি। গোসল শেষ করে ডাক দিও, এসে নিয়ে যাব। না না, তোমার বাইরে যেতে হবে না, আমার শরীর খুব ব্যথা করতেছে, দাঁড়াতে পারতেছি না, যদি পড়ে যাই। তাও ঠিক, আচ্ছা আমি এখানে আছি, তুমি গোসল করো। পরি বাচ্চাদের মতো করে গোসল করতেছে। পরীর গোসল শেষে নিজের হাতে পরীকে সাদা আর আকাশি রঙের কম্বিনেশনে একটা 3 পিস পরিয়ে দিলাম। পরি তুমি শুয়ে থাকো, আমি আম্মুকে ফোন করে বলে দিচ্ছি যে আমরা যেতে পারবো না। আম্মুকে ফোন দিয়ে কি বলবা? ফোন দিয়ে বলবো, আম্মু তোমার বৌমাকে একটু বেশি আদর করেছি, এখন বিছানা থেকে উঠতে পারতেছে না, তাই আসতে পারবো না। কুত্তা বেগুনের পোকা, যা, তোর লাগে কথাই কমু না। আমি হেসে রুম থেকে বেরিয়ে আম্মুকে ফোন দিলাম। আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই তোরা? আসতে আর কতক্ষণ লাগবে? আম্মু, আমরা না আসতে পারবো না। কেন? আম্মু, আমার হঠাৎ মাথা ব্যথা করতেছে। মাথা কি খুব ব্যথা করছে? আমি আসতেছি। এই রে, আম্মু যদি দেখে পরি এই অবস্থা, তাহলে আমার কপালে শনি আছে। না আম্মু, তোমাকে আসতে হবে না। পরি মাথা টিপে দিয়েছে, মাথা ব্যথা অনেকটা কমেছে। আর তোমরা আসবা কখন? ভাবছিলাম 2 দিন থাকবো, কিন্তু তোর এই অবস্থা দেখি তাড়াতাড়ি চলে আসবো। আম্মু, আমার জন্য চিন্তা করতে হবে না, পরি আছে তো। তোমরা এনজয় করো, রাখি এখন। নিজের খেয়াল রাখিস। আম্মুকে তো বলে দিলাম, এখন যাই। পরির জন্য কিছু রান্না করতে হবে। সকালের নাস্তা তো আম্মু বানিয়ে গেছে, দুপুরের জন্য নাস্তা করতে হবে। পরি আবার রান্না করতে পারে না। পরির জন্য স্যুপ করলাম। রুমে গিয়ে দেখি পরি চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি পরির মাথার কাছে বসলাম। পরির মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে ডাক দিলাম, পরি। পরি চোখ খুলে তাকালো। পরি খুব ব্যথা করছে। হুম। সরি, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এতে তোমার কোনো দোষ নেই, প্রথমবার তাই ব্যথা করতেছে। ওঠো, এখন এটা খেয়ে নাও। পরীকে ধরে বসালাম। আমি তোমার কোলে বসবো। কি আর করার, পরীকে কোলে বসিয়ে স্যুপ খাইয়ে দিলাম। পরি তুমি একটু বসো, আমি আসতেছি। কই যাবা? 1 মিনিট, আসতেছি বলে কিচেনে চলে আসলাম। পরির জন্য 1 গ্লাস দুধ আর তার মধ্যে 2টি পেনকিলার দিয়ে ভালো করে মিশিয়ে রুমে চলে এলাম। পরি দুধটা খেয়ে নাও। রিফাত, তুমি ভালো করে জানো আমি দুধ খাই না, দুধ খেলে আমার বমি আসে। আচ্ছা, অর্ধেকটা খাও, ব্যথাটা কমবে। না, আমি কিছুতেই খাবো না। এই মেয়ে ভালো কথার মানুষ না। পরীকে বিছানায় শুয়ে দিয়ে আমার মুখে 1 ঢোক দুধ নিলাম। উফ, বেঁচে গেছি, তুমি খাও। পরীকে আর কিছু বলতে না দিয়ে পরী ঠোঁটের ভিতরে আমার ঠোঁট ডুবিয়ে একটু একটু করে পরীর মুখে দুধ দিতে লাগলাম। পরী ছোটার জন্য ছটফট করতে লাগলো। এভাবে পুরো গ্লাসের দুধ পরীকে খাওয়াই দিলাম। আমি যে উঠে যাব, পরী আমাকে টান দিয়ে ওর ওপরে ফেলে দিল। রিফাত, আই ওয়ান্ট ইউ ফুললি নাও। পরি, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার শরীরের অবস্থা দেখেছো? নড়তে পারতেছো না বলে আমি চলে আসলাম। সারাদিন এভাবেই কাটলো। রাতেও পরীকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। সব কিছু গুছিয়ে এসে দেখি পরি শুয়ে আছে। আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে, তাই আমিও পরির পাশে শুয়ে পড়লাম। একটু পরেই পরি আমাকে জড়িয়ে ধরলো। তুমি ঘুমাও নাই? না, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ও, এখন ঘুমিয়ে পড়ো বলে পরীকে জড়িয়ে ধরলাম। পরি আমার শার্টের বোতাম খুলতে লাগলো। পরি, কি করতেছো? আমার জামাইটারে আদর করি বলে কিস করতে লাগলো। আমিও পরির মধ্যে মেতে উঠলাম। একটা মধুর রাত কাটে আমাদের। সকালে উঠে আমি কি দেখতেছি, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখি পরি আমার বুকের উপর শুয়ে আছে। পরীকে ঘুমন্ত অবস্থায় পরীকে খুব সুন্দর লাগতেছে। পরির মাথায় একটা কিস করলাম। দরজার দিকে তাকিয়ে আমি অবাক। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মুখ দিয়ে কথা বের হচ্ছে না।
অনেক কষ্টে মুখ থেকে একটা কথা বের হলো, আ- আ- আম্মু। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে রিফাত, নিচে আসো। বলেই আম্মু চলে গেল। আমার মাথা কাজ করতেছে না, কি করব। আমার আর পরে শরীরে কোনো কাপড় নেই, খালি একটা কম্বল মুড়ি দিয়ে আছে। কখনো ভাবিনি আম্মুর সামনে এরকম অবস্থায় পড়বো। পরীকে আগে ঘুম থেকে ওঠাই। পড়ি পড়ি উঠো সারা রাত ঘুমাইতে দাও নাই, এখন ঘুমাবো। বলে আমাকে জড়িয়ে ধরলো। পড়ি, আম্মু আসে, আমাদের নিচে যেতে বলেছে। কি? আম্মু আসছে, আমাকে আগে ডাকবা না? আম্মু যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে? আম্মু আমাদের এই অবস্থা দেখে ফেলেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আম্মু নিচে যেতে বলেছে। আমার খুব ভয় করতেছে। বলেই আমার জড়িয়ে ধরলো। আমি আছি না, চিন্তা করতে হবে না, তুমি ফ্রেশ হতে যাও এখন। বলেই পরীর মাথায় কয়েকটা কিস করলাম। পরি উঠে ফ্রেশ হতে চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে পরীর রুমে গিয়ে দেখি পরি রেডি হয়ে গেছে। পরি চলো। আমার খুব ভয় করছে। কিছু হবে না, আমি আছি তো, চল। নিচে এসে দেখি আব্বু আম্মু, পরীর আব্বু আম্মু সবাই বসে আছে। আমরা নিচে নামতেই আব্বু আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারলো। এই প্রথম আব্বু আমার গায়ে হাত তুললো। কি করে এত খারাপ একটা কাজ করলি? পরি তোর বোন লাগে, এই কথাটা একবার ভাবলা না? আব্বু, আমি আর পরি একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করেছি। বিয়ের কথা শোনা মাত্র বড় আম্মু পরীকে একটা থাপ্পড় মারলো। এই বিয়ে আমি মানি না, পরি বাসায় চলো। যেই পরীর হাত ধুতে যাবে, পরি আমার পিছনে এসে দাঁড়ালো। বাসা যাবে মানে? পরি এখন আমার স্ত্রী, আমার বাড়ি এখন পরীর বাড়ি। চুপ বেয়াদব, আমি আমার বন্ধুর ছেলের সাথে আবার পরির বিয়ে দেব। আপনার কি এটা কোনো ফিল্ম মনে হচ্ছে? আমার সামনে বলতেছেন আমার স্ত্রী আবার বিয়ে দিবেন? রিফাত, চুপ ভাই, যা বলছে তাই হবে। আব্বু, আমি ভেবেছিলাম তুমি আমার পক্ষে কথা বলবা, তুমি আমার বিরুদ্ধে চলে গেলা। যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে পরীকে যেতে দিও, আর যদি পরীকে তোমার কাছে রাখতে চাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মানে আমি পরীকে নিয়ে কোথায় যাব? সেটা তোমার ব্যাপার, আমার বাড়িতে থাকতে হলে পরীকে ছেড়ে দিতে হবে। পরি আমার স্ত্রী, পরীকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। পরি চলো, ছুটে যাচ্ছি, আপনারা ভালো থেকেন, এটাই দোয়া করি। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়লো। বেরিয়ে তো আসলাম, আমরা এখন কোথায় যাব, কি করব? এত চিন্তা করো কেন? আমার উপর তোমার বিশ্বাস আছে তো? নিজের থেকেও তোমায় বেশি বিশ্বাস করি। আজকের রাতটা তুমি আশরাফের বাসায় থাকতে পারবে। এক রাত থাকতে পারবো, কিন্তু কালকে কি করব? ওইটা ভাবার জন্য আমি আছি, তুমি শুধু আজকের রাতটা কষ্ট করো। ওকে। পরীকে আশরাফের বাসায় নামিয়ে দিয়ে আমি আলামিনের বাসায় চলে গেলাম। আজকের দিনটা আলামিনের বাসায় কাটাবো। পরীকে নিয়ে আশরাফের বাসায় আসলাম। দেখি আশরাফি বাইরে দাঁড়িয়ে আছে, মনে হয় আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আশরাফিকে বলে দিলাম পরী নাস্তা করে নাই, পরীকে জোর করে হলেও খাওয়াতে, আর আজ রাতে পরীর সাথে এক রুমে ঘুমাতে। পরী আশরাফির সাথে একটু চেয়ে আবার এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার খুব ভয় লাগতেছে। পড়ি, শুধু আজকের দিনটাই, কাল থেকে তুমি সারাদিন আমার সাথেই থাকবে, আমি আজকে সব ব্যবস্থা করে নিব বলে পরি কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। পরি চলে গেল। আমি আলামিনকে ফোন করে বলে দিলাম যে আজকে ওদের বাসায় থাকবো। সাগরকে ফোন করে আসতে বললাম। আলামিনদের বাড়িতে চলে গেলাম। যে দেখে সাগর এসে পড়েছে। কিন্তু সকাল সকাল আসতে বললি কেন, কিছু হয়েছে? কোনো সমস্যা হয়েছে দোস্ত? সমস্যা না রে, সেই লেভেলের বাস খাইছি, মাথার টোস্ট। কি হয়েছে আগে তো বল। আলামিন আর সাগরকে সব খুলে বললাম। তাহলে এখন তুই কি করবি? মাথা কাজ করতেছে না রে, কালকে সকালে পরীকে নিয়ে ব্রিজ থেকে লাফ দেব, দুইজনে ময়রা যাবো, সব ঝামেলা শেষ। লাথি দিমো ফাও কথা কইলে, আমরা আছি কোন কাজে? তুই আর পরি আজ থেকে আমাদের বাসায় থাকবি। আলামিন ঠিক বলছে, আর আমি আব্বাকে বইলা তোর একটা চাকরির ব্যবস্থা করে দিব। স্টাডিও করবি, পাশাপাশি চাকরিও করবি, সব ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, স্টাডি আর করবো না, পড়ি স্টাডি কমপ্লিট করাবো। আর থাকা বা কাজ নিয়ে চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে, তোরা শুধু একটা কাজ করে দে।
কি কাজ? আলামিন সাগর একসাথে বলল, কালকে রাজশাহীর 2টি বাসের টিকিট এনে দে। তুই রাজশাহী যে কি করবি? দেখি কি করা যায়। 10 দিনের মধ্যে আবার আয়সা পড়ব। সামনের পরীক্ষা। দেখ, তুই যা ভালো বুঝিস তাই কর, কিন্তু উল্টাপাল্টা কিছু করিস না। সাগর, তুই যা, বাসের টিকিট নিয়ে আয়। ওকে। দোস্ত, ক্ষুধা লেগেছে, নাস্তা দে। এত প্যারার মধ্যেও তোর কেমনে ক্ষুধা লাগে? এত কথা না কয়ে খাবার দে। নাস্তা করতে সাগর এসে পড়ল। এই নে টিকিট, কাল সকাল 10টার বাস। ওকে বলে টিকিট পকেটে রেখে দিলাম। পরীকে ফোন করে বলে দিলাম 9টা বাজে রেডি থাকতে। কোথায় যাব পরীকে বলি নাই। সারাদিন আমার এইভাবেই কাটলো। রাতে, দোস্ত আমি ছাদে গেলাম, কালকে যাব, তাই কল করে আসি। ছাদে গিয়ে কল দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। 4 বছর পর কণ্ঠ শুনলাম। কি আপনি কথা বলছেন না কেন? ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ চুপ থেকে রিফাত, হুম। কি মনে করে 4 বছর পর ফোন দিলেন? মিম, কেমন আছো? অপর পাশে যে আছে তার নাম মিম। কেউ আবার আলামিনের কফ মিম ভাইবেন না, অন্য মিম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার হাজবেন্ড আর ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার ছেলে হয়েছে আপনি কিভাবে জানলেন? তোমার ছেলে হয়েছে আর সেটা আমি জানবো না তা কি করে হয়? ছেলের নাম কি রেখেছো? আবির। বাহ, খুব সুন্দর নাম। ধন্যবাদ। আর তোমায় ফোন যে কারণে করেছি, আমি কাল সকালে 10টার বাসে করে রাজশাহী আসতেছি। 10 দিন থাকবো, তুমি থাকার ব্যবস্থা করে রেখো। আমাদের বাসায় থাকবেন বলার কি আছে? আমি একা না, আমার সাথে আমার ওয়াইফ আসবে। মানে আপনি বিয়ে করেছেন? হুম। মিমকে সব ঘটনা খুলে বললাম। খুব ভালোবাসেন পরীকে? হুম, নিজে থেকেও বেশি ভালোবাসি। এক সময় আমিও আপনাকে নিজে থেকে বেশি ভালোবাসতাম। বলেই কান্না করতে লাগলো। মিম প্লিজ কান্না করো না, অতীতের কথা ভেবে বর্তমান কেন নষ্ট করবা? ও আচ্ছা, বাই। আমার হাজবেন্ড ডাকতেছে। বাই। কাল 4 বছর পর মিমকে দেখব। কখনো ভাবিনি আবার মিমের সামনে যাব। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেলাম। সকালে 7টা বেজে আলামিনের ডাকে ঘুম ভাঙে আমার। ফ্রেশ হয়ে নাস্তা করে 8:30-এ আশরাফিদের বাসায় গেলাম। যে দেখি পরি রেডি হয়ে বসে আছে। পরীকে নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। আমাদের সাথে সাগর, আলামিন, আশরাফি ও মিম ভাবেও আসছে। সবাইকে বিদায় দিয়ে বাসে উঠলাম। 10টা বাজে বাস চলা শুরু করলো। রাতে মনে হয় পরি ঘুমায়নি, আমার কাছে মাথা রেখে ঘুমিয়ে আছে। একদিনে চেহারা কি অবস্থা করেছে। পরি কপালে কয়েকটি কিস করলাম। আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু। দীর্ঘ 9 ঘন্টার পর রাজশাহীতে এসে পৌঁছালাম। পরীকে ডেকে ঘুম থেকে ওঠালাম। 4 বছর পর রাজশাহীতে পা রাখলাম। বাস থেকে নেমে দেখি মিমার ওর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। রিফাত কেমন আছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? মিমের হাজব্যান্ডের নাম আদিল, আর আমরা একে অপরকে আগে থেকে চিনি। আলহামদুলিল্লাহ ভালো, আর আজ তো কোনো সমস্যা হয়নি। ভাইয়া তুমি কেমন আছো? মিমের মতো একটি বউ থাকি কিভাবে? তা ঠিক বলেছ। আর এ হলো আমার ওয়াইফ পরি। বাহ, নামেও পড়ি দেখতেও পড়ি। পরি কিছুটা লজ্জা পেয়েছে, কিছু বলল না, মাথা নিচু করে আছে। ভাইয়া এখন দাঁড়িয়ে থাকবো না বাসায় নিয়ে যাবা? চল। বাসায় এসে মিম আমাকে আর পরীকে একটা রুম দেখিয়ে দিল। আগে পরি ফ্রেশ হতে গেল। পরি একবার শাওয়ার নিয়ে বের হলো। পরি তুমি রাতের বেলা গোসল করতে গেলা কেন? ঠান্ডা লাগবে তো। খুব গরম লাগতেছিল। আচ্ছা, ভালো করে চুল মুছে ফেলো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে এসে দেখি পরি বসে আছে, চুল মুছে না এখনো। চুল দিয়ে টুপটাপ পানি পড়ছে। আমি জানি পরীকে এখন কিছু বলে লাভ নেই, তাই আমি পরি চুল মুছে দিতে লাগলাম। আর পরি চুপ করে বসে আছে। এরকম সময় মিম ডিনারের জন্য ডাকতে আসলো। পরি চুল ভালো করে মুছে ডাইনিং টেবিলে চলে গেলাম। আদিল ভাইয়ের বাবা মার সঙ্গে কৌশল বিনিময় করলাম। মিম তোমার ছেলে কোথায়? তাকে দেখলাম না যে। ঘুমিয়ে পড়েছে, কাল সকালে দেখা কইরেন। মিম, রিফাত তোমার 3 বছরের ছোট, তুমি কেন রিফাতকে আপনি করে কেন বলো? রিফাত তোমায় তুমি করেই বলে। মিম চুপ করে আছে। তখন আমি বললাম, ভাইয়া
এটা নতুন কি? মিম আমাকে আগে থেকে আপনি করে বলে। কিন্তু কেন বলে সেই কারণটা জানতে চাচ্ছি। আদিল ভাইয়া চুপ করে গেল। খাওয়া শেষ করে পরীকে নিয়ে রুমে চলে আসলাম। পরী সোজা শুয়ে পড়ল। আমিও লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। পরীকে আমার দিকে ঘুরে নিলাম। পরী, তোমার এই নীরবতা যে আমাকে খুব কষ্ট দিয়েছে, তুমি বোঝো না। পরী কিছু না বলে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি আটকেলাম না। কান্না করতে করতে পরী ঘুমিয়ে পড়েছে। আমিও পরীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পরী আমার বুকের উপর শুয়ে আছে। আমি যেই উঠতে যাব আবার শুয়ে পড়লাম। আমার বা পরীর কারোরই শরীরে কোনো কাপড় নেই। আমার যতটুকু মনে পড়ে রাতে পরীর সাথে আমার কিছু হয়নি। পরীকে ডাক দিলাম। কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছ কেন? আমার কাপড় কই? আমাদের মাঝে তো রাতে কিছু হয়নি। কি? সারা রাত আমায় ঘুমাইতে দাও নাই, এখন বলতেছে কিচ্ছু হয়নি। বলেই আমার বুকে নাক ঘষতে লাগলো। পরী, পাজলামো করো না। উফ, রাতে গরম লাগতেছিল তাই থ্রি পিস খুলে ফেলছি। বুঝলাম, কিন্তু আমার কাপড় কেন খুলছো? পরে শীত লাগতেছিল তাই আপনার কাপড় খুলে আপনাকে জড়িয়ে ধরছি, যাতে আপনার শরীরের উষ্ণতা আমার শরীরে গরম করতে পারে। বাহ বাহ, কি বুদ্ধি। এখন ছাড়ো, ফ্রেশ হতে যাবো। না, আগে আলো করব। বলেই আবার কিস করতে লাগলো। পরী, মিম ডাকতে আসবে আবার। আমরা এখন আমাদের বাড়িতে নাই, বাসায় যেয়ে মন মতো আদর করব। এখন ছাড়ো। একটা কিস দাও তাহলে। পরী আর কিছু বলতে পারলাম না, চার ঠোঁট এক করে দিয়েছে। পরী পাগলের মতো ঠোঁট চুচে আসে, যেন কত বছরের তৃষ্ণার্ত। দরজার বাড়ি থেকে মিম নাস্তার জন্য ডাকতেছে। এদিকে পরী ছাড় নামই নিচ্ছে না। পরীকে জোর করে ছাড়িয়ে মিমকে বললাম, আমরা আসেছি। কি হলো? শান্তিতে কিছু করতে দিল না। বলে পরী ফ্রেশ হতে চলে গেল। পরী আর আমি ফ্রেশ হতে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করতেছে। সরি, আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করতে হলো। আমরাও এখনই বসেছি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। নাস্তা করে রুমে আসবো এমন সময় একটা পেঁচে এসে মিমের কোলে উঠে গেল। মিম, এটা কি তোমার ছেলে? হুম, আমার কলিজা, আমার বেঁচে থাকা সম্বল। তোমার ছেলে তোমার মতোই হয়েছে। বাবু, এদিকে আসো। মিমের ছেলের সাথে কিছুক্ষণ মজা করে রুমে চলে আসলাম। রুমে এসে রেডি হয়ে পরীকে বললাম, পরী, আমি একটু বের হচ্ছি। তুমি এখন কোথায় যাবা? একটু কাজ আছে, যেতে হবে। তুমি নিজের খেয়াল রেখো। পরীর কপালে একটা কিস করে বেরিয়ে গেলাম। বেরিয়ে সোজা সাদমানের বাড়িতে গেলাম। সাদমান আমায় দেখা মাত্রই জড়িয়ে ধরলো। হারামি, এত বছর পর আমাদের কথা মনে পড়েছে। আমার তো তা মনে পড়েছে। তোদের আশা থাকলে আর দেখা হতো না। সবাইকে ফোন দিয়ে আসতে বল। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসলো। সবার সাথে আড্ডা দিলাম, তারপর একসাথে লাঞ্চ করলাম। তারপর বললাম, দোস্ত, তোদের একটা হেল্প লাগবো। কি হেল্প? তারপর ওদের সব ঘটনা খুলে বললাম। এখন কি করবি? ভাবতেছি একটা সফটওয়্যার কোম্পানি খুলম, আর তোরাও এখন কিছুই করস না। এটা ভালো বুদ্ধি। আমরা সবাই সফটওয়্যার বানাতে আর হ্যাকিং করতে এক্সপার্ট। কিন্তু এত টাকা কই পাবি? আমি 10 লাখ টাকা ম্যানেজ করেছি। এটা দিয়ে আপাতত খুলি, বাকিটা পরে দেখা যাইব। কিন্তু তোকে নিয়ে আমরা 10 জন, আর লোক কই পাবে? দোষ, সেটা তোদের দায়িত্ব। আমি রাজশাহীতে আরও 3 দিন আছে, এর মধ্যে আরও 10 জন ম্যানেজ করতে হইব। আপাতত 20 জন দিয়ে শুরু করি। ওকে, আমরা দেখি। ওকে দোস্ত, আমি আসি। তোদের ভাবি একা। পরীকে নিয়ে রাজশাহী ঘুরে 2 দিন কাটালাম। 3য় দিন রাতে মিমার আদিল ভাই ঘরে আসলো। রিফাত, কি করতেছো? ডিস্টার্ব করলাম না তো? কি যে বলো না, তোমার আবার জিজ্ঞেস করতে হয়? তোমার বাড়ি যখন এসে আসবা। রিফাত, এই নাও, এখানে পুরো 10 লাখ আছে। থ্যাঙ্কস ভাইয়া। তুমি যদি সাহায্য না করতে অনেক বড় সমস্যা হয়ে যেত টাকা ম্যানেজ করতে। আরে এতে থ্যাঙ্কসের কি আছে? তোমরা আছো আর কয়দিন? কাল সকালে বাসে চলে যাব। কালকে? চলে যেতে হবে। আরও কয়েকদিন থাকো না ভাইয়া, পরীক্ষার সামনে যেতে হবে। ও, তাহলে আর কি করার। পরের দিন সকালে ঢাকা চলে আসলাম। সাদমানের কয়েকদিন পর আসতে বলেছি। আগে সব কিছু ঠিক করি, আমাদের নতুন জীবনের পথ চলা শুরু। 2 বছর পর এখন আমি মোটামুটি ভালোই আছি পরীক্ষা নিয়ে। কোনো কিছুর অভাব বলতে শুধু আপু আমার অভাব, তারা এখনও মেনে নেয়নি। এসব ভাবতে ভাবতে অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে
আমার প্রথম কাজ দাঁড়িয়ে থাকা। পরি এসে আমি প্রথমে হাঁক করবে, তারপর আমি ফ্রেশ হতে পারবো। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, পরির ছাড়া কোনো নামই নেই। পরি ছাড়ো, এখন আমি ফ্রেশ হতে যাব। তোমার ঘামযুক্ত শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ আসে, সেটা আমায় পাগল করে দেয়। ছি 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 ছি, ঘাম থেকে ঘ্রাণ আসে না, গন্ধ। আমি এতক্ষণ এইভাবে থাকলে আমি পাগল হয়ে যেতাম। হয়েছে, যাও এখন ফ্রেশ হয়ে আসো। বলে পরি কিচেনে চলে গেল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি আর পরি একসাথে ডিনার করলাম। ডিনার করে পরিকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছি। তোমায় একটা কথা বলার ছিল, কিভাবে বলবো বুঝতেছি না। মুখ দিয়ে বলে ফেলো। তুমি বাবা হতে চলেছো। বলেই আমার বুকে মুখ লুকিয়ে পড়ল। আমি হা করে আছি। আমার মাথা কয়েক মিনিটের জন্য কাজ করা বন্ধ হয়ে গেল। পরি, তুমি মজা করতেছো না তো? না। পরি, তুমি আমাকে পৃথিবীর বেস্ট গিফটটা দিতে চলেছ। বলে পরে সারা আমাকে কিস করতে লাগলাম। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়লো। রিফাত, তুমি খুশি তো? তোমার চোখে পানি কেন? আজ আমি যে কতটা খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। আর এটা খুশির কারণ। তুমি খুশি হলেই হবে। একটা পিচি আসবে, সে আমায় হাবু বলে ডাকবে। আমি তার ছোট আঙ্গুল নিয়ে খেলবো। পরি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তুমি আমি কি দিতে চলেছ। রিফাত, আব্বু আম্মুকে এই খুশির খবর জানাবে না? কাল সকালেই আমরা যাব, ঠিক আছে? এখন ঘুমিয়ে পড়ো, বেশি দেরি করা ঠিক হবে না। ওকে। বলে পরি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে পরীকে নিয়ে বাসায় যাচ্ছি। ভাইয়াকে ফোন করে বলে দিয়েছি পরি আব্বু আমাকে জানিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে গেলাম। পরীকে দেখেই জড়িয়ে ধরলো। আমার কথা তোর একবারও মনে পড়ে না? ডাক্তার দেখলি? পরিও আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ওরা এখানে কি করে? এখনই বেরিয়ে যেতে বলো। আম্মু পরি মা হতে চলেছে। কথাটা শোনা মাত্রই চমকে উঠল। আমার বড় আম্মু পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমি বড় আব্বুকে বললাম, পরি এখন প্রেগনেন্ট। ওর কথাটা ভেবে আমাদের এখন ক্ষমা করে দিন। পরির এখন আপনাদের প্রয়োজন। এই বিয়ে আমি মানি না, কখনোই মানবো না। ওরা যদি এই বাড়িতে থাকে আমি কখনো আর এই বাড়িতে পা রাখবো না। আপু কি বলবে ভেবে পাচ্ছে না। একদিকে ভাই আর একদিকে ছেলে। আপু বা বড় আব্বুরও সাহস নেই যে বড় আব্বুর মুখের ওপর কথা বলবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। আম্মু অনেকবার ডাকছিল আর ফিরে তাকায়নি। পরি সারা রাস্তা আমার জড়িয়ে ধরে কান্না করেছে। পরি, এত কান্না করো না, শরীর খারাপ করবে। রিফাত, আব্বু কি কখনোই আমাদেরকে মেনে নেবে না? সময় হলে ঠিকই মেনে নেবে, তুমি কান্না বন্ধ করো। দেখতে দেখতে 10 মাস চলে গেছে। আমি এখন অফিসে যাই না, সারাদিন পরির সাথে থাকি। একদিন আলামিন, সাগর, আশরাফি আর মিম এসেছে। আমি ওদের সাথে নিচে বসে কথা বলছিলাম। এরকম সময় রুম থেকে পরির চিৎকারের আওয়াজ আসলো। আমরা সবাই দৌড়ে রুমে গিয়ে দেখি পরি নিচে পড়ে আছে, সারা ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। আমি জোরে পরি বলে একটি চিৎকার করে পরীকে জড়িয়ে ধরলাম। আমার মাথা কাজ করতেছে না, কি করব? পরীকে ডাকতে লাগলাম, পরি কথা বলো না। রিফাত আমার বেবি। আমাদের বেবির কিছু হবে না, আমি আছি তো। রিফাত, এভাবে বসে থাকলে হবে না, পরীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শোনা মাত্র আমি পরীকে কোলে নিয়ে দৌড়ে বাইরে আসলাম। সাগর গাড়ি নিয়ে আসা মাত্র পরীকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। পরীকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। পরীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, 1 ঘন্টা হতে চলে। এখনও ডাক্তার বের হচ্ছে না। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টার পর ডাক্তার বেরিয়ে আসলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। আমার ওয়াইফ কেমন আছে? দেখেন, আপনার ওয়াইফের অবস্থা ভালো না। আপনার টুইন বেবি হয়েছিল। আমরা আপনার ছেলেকে বাঁচাতে পারিনি এবং আপনার ওয়াইফ আর মেয়ে দুজনেই রিস্কে আছে। লাগলে মেয়েকেও মেরে ফেলেন, কিন্তু আর ওয়াইফের যাতে কিছু না হয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। বলে ডাক্তার চলে গেল। আমি সেখানে বসে পড়লাম। এক মুহূর্তে আমার জীবনটা পাল্টে গেল। আলামিন আমাকে ধরে চেয়ারে বসালো। আমি আলামিনকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কান্না করতে লাগলাম। দোস্ত, আমার ছেলে। দোস্ত, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন আমাদের কিছুই করার নাই। তুই নিজেকে সামলা। পরীর এ অবস্থায়
তুই ভেঙে পড়লে কিভাবে হবে? একদম ঠিক বলছস। সাগর, রিফাত কিছু খায়নি, ওর জন্য কিছু খাবার নিয়ে আয় দোস্ত। আমি এটাই ভাবতেছিলাম। দোস্ত, আমার গলা থেকে খাবার যাবে না এখন। পুরো 4 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। কংগ্রেস, মা ও মেয়ে দুজনেই ভালো আছে। আমি কি এখন দেখা করতে পারবো? যান। আমি তোরে পরীর কেবিনে চলে আসলাম। পরী এখনো সেন্স ফিরেনি। পরীর পাশে আমার মেয়ে শুয়ে আছে। আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমার মেয়ের নাম আজ থেকে তাসফিরা আক্তার আরশেন। কিছুক্ষণ পর পরীর সেন্স ফিরে আসলো। আমি পরীর সারা মুখে কিস করতে লাগলাম। তাসফিয়াকে পরী কোলে দেওয়া মাত্র পরী তাসফিয়াকে জোরে ধরে কান্না করতে লাগলো। একটু পরে সবাই এসে পরীকে দেখে যায়। পরীকে আরও 2 দিন হাসপাতালে থাকতে হয় 4 বছর পর। আজ তাসফিরার 4র্থ জন্মদিন, তাই বাড়িতে খুব বড় করে আয়োজন করা হয়েছে। সবাই কাজে ব্যস্ত, আমি কাজ করতেছিলাম। এমন সময় তাসফিয়া ডাকতে আসলো। আব্বু আব্বু আম্মু তোমাকে ডাকছে। মামনি, আমি তো এখন কাজ করতেছি, তোমার আম্মুকে বলো কাজ করে একটু পর আসতেছে। না তা হবে না, আম্মু বলছে তুমি না আসলে কান ধরে নিয়ে যেতে। কোমরে হাত দিয়ে বলল। আমি হাঁটু গেড়ে তাসফিয়ার সামনে বসে পড়লাম। ভয় পেয়েছি। তাসফিয়া হেসে দিল। আমি ওর কপালে একটা চুমু দিলাম। চলো মামনি বলে তাসফিয়াকে কোলে নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি পরী, আমার আব্বু আম্মু, পরীর আব্বু আম্মু সবাই বসে আছে। পরী আমাকে ডেকেছো কেন? তোমার সাথে কিছু কথা ছিল তাই ডাকছি। বলো, কি বলবা? আশরিন, ওরা যখন কথা বলে ছোটদের থাকতে নেই। তুমি যাও তোমার বন্ধুদের সাথে খেলা করো। তাসফিরা পরীর কথা শুনে আমার কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। এখন বলো, কি বলবা? রিফাত, আর কতদিন আমাদের উপর রাগ করে থাকবি? আজ 4 বছর ধরে আমাদের সাথে একটা কথাও বলছস না। এসব বলার জন্য ডাকলে আমি আসি। রিফাত, সব দোষ আমার, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আচ্ছা, আমি কিছু কথা বলি, মাঝখানে কেউ কিছু বলতে পারবে না। বল। আব্বু, জানো একজন পিতার কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টের জিনিস হলো তার সন্তানের মৃতদেহ কাঁধে নেওয়া। আর আমি সেই জিনিসটা করেছি। জানো, আমার ছেলেকে যখন দাফন করা হয় সবার সাথে আমিও চলে আসতেছিলাম, কিন্তু আমি না হাঁটতে পারতেছিলাম না। লাগতেছিল আমার ছেলে আমায় ডাকতেছে আর বলতেছে, আব্বু আমাকে অন্ধকারে রেখে যেও না। আব্বু আমার অন্ধকারে ভয় করতেছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমার মনে হচ্ছিল কি আমার কলেজার মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। যদি সেদিন তোমরা আমাকে মেনে নিতে তাহলে হয়তো আজ আমার ছেলে আমার সাথে থাকতো। বলো, কিভাবে তোমাদের ক্ষমা করি? কথাগুলো বলার সময় চোখ থেকে দুবোটা পানি পড়লো। সামনে তাকিয়ে দেখি সবার চোখে পানি। রিফাত, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখানে কারোরই কোনো হাত নেই। তাই বলে তুমি তোমার আব্বু আম্মুকে শেষ বেলার তার ছেলের ভালোবাসার কেন বঞ্চিত করবা? কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না। আম্মু জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। আমিও আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আর 4 বছর পর কান্না করতেছি। একদম উল্টাপাল্টা কথা বলবো না। কিসের ক্ষমা? সন্তান বাবা মার সাথে রাগ করতে পারে না, তাই বলে কি বাবা মাকে ক্ষমা চাইতে হবে? না বলে আম্মুকে জড়িয়ে ধরলাম। হয়েছে, কেউ আর কান্না করবে না, বলে দিলাম। আমার চাচাতো বউ যা বলবে তাই হবে। সবাই হেসে দিল।